নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লগ ইন টু বায়ো, যেখানে জানা বিষয়ের অজানা তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই আগের ভিডিওতে যারা নিজেদের মূল্যবান কমেন্ট দিয়ে আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের টপিক যেটা নিয়ে শুরু করব সেটা তোমরা প্রায় সবাই ফেস করেছো। পথে ঘাটে সাইকেল থেকে পড়ে গিয়ে, খেলতে গিয়ে বা বটিতে মাছ কাটতে গিয়ে প্রায় সবার সঙ্গে হয়ে থাকে। হ্যাঁ, তা আজকের টপিক হচ্ছে ক্ষতস্থান থেকে রক্ত পড়া কিভাবে বন্ধ হয়। রক্ত তো পড়ে, যখন কেটে যায় তখন রক্ত তো পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে নিজে থেকে বন্ধও তো হয়ে যায়। সেটা কিভাবে হয় সেই জিনিসটা কি জানা আছে? কিছুটা হয়তো জানা আছে, যেমন ক্লাস 9 আমরা যেমন পড়ি যে রক্ততঞ্চন হয়, কিন্তু মনে রাখবে রক্ততঞ্চন কিন্তু এই গোটা প্রসেসের একটা ভাগ মাত্র। তো কিরকম কাটে, কখনো এই যে দেখো এই এই জিনিসটা দেখো, এইটা কখনো ওই সাইকেল থেকে পড়ে গিয়ে কাটে, ঠিক আছে। আবার কখনো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন ওই ব্রেকআপ হয় তখন আমার নিজে থেকে কাটে। তো ঠিক এই প্রত্যেকটা জিনিসে কিভাবে অটোমেটিক রক্ত বন্ধ হয় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো রক্তক্ষরণ বলতে গেলে যে প্রথম শব্দটা আছে সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিসে দেখো, হিমো মানে কি? হিমো মানে হচ্ছে রক্ত, হিমো মানে হচ্ছে রক্ত, আর স্ট্যাসিস মানে স্টপেজ অফ ফ্লো, মানে রক্তক্ষরণ বন্ধ হওয়া। মানেটা কি? অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে সিকোয়েন্স অফ ইভেন্টস এর মাধ্যমে, ধরো আমাদের যখন কোনো জিনিস, কোনো দেহের কোনো অংশ কাটলো, ঠিক আছে, মাইনর কাট, কিন্তু হ্যাঁ আমি যেটা বলবো সেটা মাইনর কাটের ক্ষেত্রে, মেজর কাটের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে দেখো কোনো একটা জায়গায় সামান্য কিছুটা কেটেছে, এবার সেই জায়গায় রক্তটা পড়লে কি হবে, দেহে রক্তের পরিমাণ কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। তোমরা জানো যে আমাদের দেহে রক্তের পরিমাণ 5 লিটার, একটা অ্যাডাল্ট ফিমেলের দেহে। এবার এই রক্ত যদি অনর্গল পড়তে থাকে তাহলে তো দেহে রক্তের পরিমাণ কমে যাবে, কিন্তু সেটা হয় না। সেই জন্য বডি যে সিকোয়েন্স অফ ইভেন্টস বা যে প্রতিক্রিয়া ক্রমের মাধ্যমে এই রক্তক্ষরণকে বন্ধ করে সেটাই হচ্ছে, এবং ওই ব্লাড যে ভলিউম সেটাকে ঠিক রাখে, সেটাই হচ্ছে হিমোস্ট্যাসিস। দেখো সেটাই লেখা আছে এখানে, যে দেহের কোনো স্থান কেটে গেলে কোনো প্রকার ক্ষত হলে রক্তপাত হয়। এবার যে প্রতিক্রিয়া ক্রমের মাধ্যমে এই রক্তপাত নিজে থেকেই বন্ধ হয় এবং দেহে রক্তের আয়তনকে ঠিক রাখে তাকে হিমোস্ট্যাসিস বলে, ঠিক আছে। এবার তাহলে হিমোস্ট্যাসিস অ্যাকচুয়াল শব্দটার ইংরেজি কথাটা কি, মানে মানেটা কি, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট স্টপস ব্লিডিং, মানে যে সেই সমস্ত প্রতিক্রিয়াক্রম যার মাধ্যমে রক্ত পড়া বন্ধ হয়, ঠিক আছে। বেশ, তাহলে এই হিমোস্ট্যাসিস হয় কি করে? আমরা জানি শুধু রক্ততঞ্চনের ব্যাপার পড়েছি, কিন্তু রক্ততঞ্চনটা মনে রাখবে এই হিমোস্ট্যাসিসের একটা স্টেপ মাত্র, ঠিক আছে। কিভাবে কি সব দেখবো। এবারে হিমোস্ট্যাসিস হয় কিভাবে, দেখো হিমোস্ট্যাসিস হয়, এই ছবিটা দেখতে পাচ্ছি, এই গোটা ছবিটা হচ্ছে হিমোস্ট্যাসিসের একটা ওভারভিউ। কিন্তু এটা দেখলে তোমরা হয়তো বলবে দাদা এটা কি জিনিস, এটা দেখলে এটা কিছুই বোঝা যাচ্ছে না। বোঝাবো, চলো তার জন্য তো পরের স্লাইডগুলো আছে। দেখো হিমোস্ট্যাসিসের ধাপ, হিমোস্ট্যাসিস 3টে ধাপে হয়। প্রথম ধাপ হচ্ছে ভাস্কুলার স্প্যাজম, সেকেন্ড হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন, তারপর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। প্রত্যেকটা ধাপের নাম কেন এরকম, কি কি জিনিস হয় সেগুলো সব বলবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে, নাম দেখে ঘাবড়াতে হবে না। আর একটা জিনিস মনে রাখো, প্রথম দুটো ধাপকে একসাথে প্রাইমারি হিমোস্ট্যাসিস বলে, আর থার্ড ধাপটাকে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস বলা হয়, ঠিক আছে। বেশ, চলো দেখি ভাস্কুলার স্প্যাজম কি জিনিস, কেনই বা নাম ভাস্কুলার স্প্যাজম। দেখো ভাস্কুলার নামটা দেখেই বুঝতে পারছো যে রক্তবাহের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে। আর স্প্যাজম মানে কি, কন্ট্রাকশন হওয়া, মানে কুঁকড়ে যাওয়া, তাই না। এবার তাহলে কি, যখন ধরো কোনো জায়গায় কেটেছে সেই জায়গার যে রক্ত বেরোচ্ছে, এবার রক্তক্ষরণটাকে তো আমাকে কমাতে হবে। তাহলে কমাতে গেলে বডি ফার্স্টে কি করে, তার ঠিক দুপাশে যে রক্তবাহের পোর্শনটা আছে সেটাকে ছোট করে দেবে।
ছোট করে দিলে কি হবে, সেই জায়গা দিয়ে রক্ত কম প্রবাহিত হবে, সেটাই হচ্ছে ভাস্কুলার স্প্যাজম। দেখো জিনিসটা লেখা আছে সেটাই দেখো, যদি রক্তবাহ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন তার দেওয়ালে থাকা স্মুথ মাসেল তৎক্ষণাৎ সংকুচিত হয়, একেই ভাস্কুলার স্প্যাজম বলে। তার মানে কি, রক্তবাহের দেওয়ালে যে স্মুথ মাসেল, আমরা জানি রক্তবাহের দেওয়ালে এন্ডোথেলিয়াল সেল থাকে, তারপরে সাব এন্ডোথেলিয়াল সেলে থাকে কি কোলাজেন লেয়ার, তারপরে কি থাকে স্মুথ মাসেল লেয়ার। তো সেই স্মুথ মাসেল লেয়ারের কন্ট্রাকশনের জন্য যখন রক্তবাহটা সংকুচিত হয়ে যাবে তখন সেটাকে বলে ভাস্কুলার স্প্যাজম। তো জিনিসটা কিরকম একটু ছবিটা দেখি। দেখো এই যে ধরে নাও এই পথ দিয়ে রক্ত যাচ্ছে, ঠিক আছে, এবারে এই জায়গাটায় ধরো কেটেছে, বোঝা যাচ্ছে, এই জায়গাটায় ধরো কেটেছে, কেটে গেলে হবে কি, এই জায়গায় রক্ত বেরোচ্ছে, তখন কি হবে, এই বডি কি করবে, এর ঠিক দুদিকটায়, দেখো আমি মার্ক করছি যে জায়গাটায়, এর ঠিক দুদিকটায় সংকোচন করবে। সংকোচন করলে কি হবে, এই জায়গায় যে পরিমাণ রক্ত আগে প্রবাহিত হচ্ছিল সেই পরিমাণ রক্ত কিন্তু তখন আর প্রবাহিত হবে না। তাহলে কি হবে, রক্ত যে ক্ষরণের পরিমাণটা সেটা কিছুটা কমবে। এবার এটা তো 2D পিকচার, 3D পিকচার দেখি তাহলে আরো জিনিসটা ভালো ক্লিয়ার হবে। দেখো সংকোচন মানে কি, সংকোচন মানে রক্তবাহটা পুরো যে ছোট হয়ে গেল তা কিন্তু নয়, কিন্তু রক্তবাহের ভিতরের যে লুমেনটা, সেই লুমেনের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে লুমেনের সাইজ ছোট হয়ে গেলে কি হবে, রক্ত যে পরিমাণ যাচ্ছিল সেই পরিমাণ রক্ত কিন্তু যাবে না। ঠিক আছে, বোঝা গেল? আশা করি এইটুকু বোঝা যাচ্ছে যে ভাস্কুলার স্প্যাজম জিনিসটা কি। এইবারে ব্যাপারটা হচ্ছে ভাস্কুলার স্প্যাজম হয় কিভাবে, হঠাৎ করে কি করেই বা বডি বুঝলো যে ওই জায়গাটা কেটেছে, তাই না? তো এইটার জন্য তিনটে স্টেপ আছে। তিনটে স্টেপ কি কি, ফার্স্টে হচ্ছে এন্ডোথেলিন সিক্রেশন, তারপরে হচ্ছে মায়োজেনিক মেকানিজম, তারপর হচ্ছে নকিসেপশন। এই নামগুলো দেখে হয়তো কিছু বোঝা যাচ্ছে না, সেই নামগুলো পড়তে হবে না, তাহলে চলো দেখি ছবি দেখি। দেখো এই ছবিটা দেখো, এই যে রক্তবাহগুলো এইগুলো হচ্ছে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াল সেল, মানে অক্ষত এন্ডোথেলিয়াল সেল। এখানে কি কোনো ক্ষতি হয়েছে? হয়নি। হয়েছে কোথায়? এই জায়গাটায় হয়েছে, তাই না? এই জায়গাটায় হয়েছে। এবার যেখানে এন্ডোথেলিয়াল সেল, যে এন্ডোথেলিয়াল সেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বলছে যে সে তখন এন্ডোথেলিন সিক্রেশন করবে। এন্ডোথেলিন নিঃসৃত করলো। এবারে এই এন্ডোথেলিন যাবে কোথায়? দেখো এই যে কোলাজেন লেয়ার আছে, এই যে কোলাজেন লেয়ারের ঠিক উপরে দেখো এইটা হচ্ছে স্মুথ মাসেল সেল, ঠিক আছে? তাহলে এই স্মুথ মাসেল সেলে যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরে গিয়ে এই এন্ডোথেলিন গিয়ে বাইন্ড করবে। বাইন্ড করলে কি হবে, এই রিসেপ্টরটা অ্যাক্টিভেট হবে, তখন কি হবে, এই স্মুথ মাসেল সেলটা অ্যাক্টিভেট হবে, উদ্দীপিত হবে, তখন কি হবে, সে কন্ট্রাক্ট করতে শুরু করবে। ঠিক আছে, এছাড়াও আর কি হয়, দেখো এইখানে যে সমস্ত নার্ভ গুলো আছে সেই নার্ভ গুলো যে কোনো টাইপের পেনকে রিসেপ্ট করতে পারে, মানে কোনো জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত হলো তখন সেখান থেকে ইনফ্ল্যামেটরি কেমিক্যাল সৃষ্টি হয়। ইনফ্ল্যামেটরি কেমিক্যাল কোন কোনগুলো, যেমন ধরো হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এইগুলো। তাহলে এইগুলো তখন কি করবে, ওই নার্ভকে উদ্দীপিত করবে। উদ্দীপিত করলে কি হবে, নার্ভ সেটা স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে পাঠাবে। ব্রেন বলবে তোমার ওই জায়গাটা কেটে গেছে, তুমি এই জায়গাটা সংকোচন করো যাতে রক্ত বেরোতে কম পড়ে। ব্যাস তখন কন্ট্রাকশন হবে, স্মুথ মাসেলের কন্ট্রাকশন হবে। ঠিক আছে, বোঝা গেল ছবিটা? এরপর লেখাটা পড়ে দেখো, দেখো কি লেখা আছে। কি লেখা আছে, এন্ডোথেলিন সিক্রেশন, কি লেখা, দেখো ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল সেল থেকে এন্ডোথেলিন সিক্রেশন হয় বললাম। এরপর এন্ডোথেলিন মলিকিউল গুলো স্মুথ মাসেলের রিসেপ্টরে যুক্ত হয়, ফলে স্মুথ মাসেলের কন্ট্রাকশন হয়, একে মায়োজেনিক কন্ট্রাকশন হয় বলে। বলেছি? বেশ। নকিসেপশন, দেখো আঘাতপ্রাপ্ত স্থানে থাকা ইনফ্ল্যামেটরি কেমিক্যালস এর দ্বারা নার্ভ, যেগুলোর নাম নকিসেপ্টর, সেগুলো উত্তেজিত হয়, তখন মাসেল কন্ট্রাকশন হয়। দেখো একটা জিনিস বলি, এইখানে যে স্মুথ মাসেল সেলে যে সমস্ত নার্ভ গুলো থাকে, যেগুলো বললাম যে পেন রিসেপ্টর হিসাবে কাজ করে, যে কোনো ধরনের আঘাত হলে সেগুলো তারা সেটা রিসেপ্ট করে ব্রেনকে পাঠায়, সেইগুলোকে বলে নকিসেপ্টর। এবং এর মাধ্যমে যে পদ্ধতিটা যেটা, সেটা হচ্ছে নকিসেপশন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কেন হঠাৎ করে কোনো জায়গায় কাটলে ভাস্কুলার স্প্যাজম বা ভাস্কুলার কন্ট্রাকশন হলো, বোঝা গেল জিনিসটা? বেশ।
এরপর বলছে যে এই ভাস্কুলার স্পাজম প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত রক্তক্ষরণকে কমিয়ে রাখে। তাহলে কি হয় না এই সময় হিমোস্ট্যাসিসের বাকি ধাপগুলো হতে পারে। বাকি ধাপ কোনগুলো? এই তো বললাম ভাস্কুলার স্পাজম, বাকি তো ছিল প্লেটলেট প্লাগ ফর্মেশন আর ব্লাড ক্লটিং। ঠিক আছে, তাহলে এই দুটো ধাপ কিন্তু হওয়ার জন্য রাস্তাটা তৈরি করে দেয় কে? এই ভাস্কুলার স্পাজম। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখি তাহলে প্লেটলেট প্লাগ ফর্মেশন। দেখো প্লেটলেট মানে অণুচক্রিকা, সেটা সবাই জানে। ঠিক আছে, প্লাগ মানে কি? দেখো কোনো জায়গায় আমরা প্লাগ মানে কি, ধরো বোর্ডে ধরো প্লাগ আছে, 3টে বা 4টে ফুটো থাকে, সেখানে আমরা কোনো প্লাগকে গুঁজি মানে কি স্টপ করে দিই, তাই না? জায়গাটাকে ব্লক করি, তাই তো? তাহলে এই এই ছবিটাতে দেখো, দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় আমার কার্সারটা দেখো এরোটা, এই জায়গায় কোনো একটা কেটে গেছে। ঠিক আছে, জায়গাটা কেটেছে। এবার এই জায়গাটায় এই অণুচক্রিকাগুলি এসে বেঁধে কি করছে, জায়গাটাকে ব্লক করছে, মানে একটা প্লাগ টাইপের তৈরি করছে, যাতে কি রক্তটা ওই পথ দিয়ে আর বেরিয়ে যেতে না পারে। ঠিক আছে, তাহলে সংকোচন করে ছোট করলাম, এবার সেই জায়গাটায় প্লাগ তৈরি করব। তো প্লাগ তৈরি করব বললে তার তৈরি হয় না, কিভাবে তৈরি হয় সেটার একটা পদ্ধতি আছে। তাহলে সেটা 3টে স্টেপ আছে, দেখো নিম্নলিখিত ধাপে হয় লেখা আছে। প্রথম হচ্ছে প্লেটলেট অ্যাডহেশন, সেকেন্ড হচ্ছে প্লেটলেট রিলিজ রিঅ্যাকশন, থার্ড হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন। ঠিক আছে, তাহলে এই যে 3টে ধাপের নাম দেখে কিছুই বোঝা যাচ্ছে না, কোথায় প্লেটলেট একসঙ্গে আসছে, কিছু রিলিজ করছে, আবার এগ্রিগেট করে চলে যাচ্ছে, কিভাবে জিনিসটা হচ্ছে চলো দেখি কিভাবে হচ্ছে। এখানে দেখো প্লেটলেট অ্যাডহেশন কিভাবে হয় সেই গোটা জিনিসটা লেখা আছে, কিন্তু লেখা আমরা পড়বো না, আমরা আগে ছবি দেখবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এটা এন্ডোথেলিয়াল সেল, এর আগে একটু ছবিটা দেখালাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই, ইনট্যাক্ট এন্ডোথেলিয়াল সেল। এইবারে এইটা হচ্ছে দেখো এন্ডোথেলিয়াল সেলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইদিকে এটাও এন্ডোথেলিয়াল সেলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বেশ, তাহলে বলছে যে এন্ডোথেলিয়াল সেল যখন ক্ষতিগ্রস্ত হবে তখন দেখো এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা। ফাঁকা হলে কি হবে, এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারে যে কোলাজেন লেয়ারটা থাকে, সেই কোলাজেনের সংস্পর্শে অণুচক্রিকাগুলো আসবে তো। এবার এলে কি হবে, সেই অণুচক্রিকাগুলো তখন ওই কোলাজেনের সঙ্গে গিয়ে বাইন্ড করবে। ঠিক আছে, এটা বাইন্ড করবে, কি করে বাইন্ড করবে, নিজে গিয়ে বাইন্ড করে যাবে তা নয়, VWF, ভি এখানে দেখো লেখা আছে VWF মানে কি, ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে, যার মাধ্যমে এই অণুচক্রিকাগুলো এই কোলাজেন লেয়ারের সঙ্গে বাইন্ড করবে। ঠিক আছে, তাহলে ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টরের অণুচক্রিকাগুলো বললাম ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে কোলাজেনের সঙ্গে বাইন্ড করবে। এবার তাহলে অণুচক্রিকা আর ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টরের মধ্যে যোগাযোগটা কে করবে, মানে GP1B যে গ্লাইকোপ্রোটিন সেটা করবে, আর ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর তার মাধ্যমে সে ওই কোলাজেনের সঙ্গে যুক্ত করে দেবে। দেখো এই লেখাটা দেখলাম, প্রথমে বলছে রক্তবাহের এন্ডোথেলিয়াল সেল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তার নিচে থাকা কোলাজেন তন্তু উন্মুক্ত হয়, বললাম জিনিসটা। এবার কোলাজেন তন্তুতে এসে অণুচক্রিকা বাঁধবে কার সাহায্যে, না এন্ডোথেলিয়াল সেল থেকে ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর নামে একটি বড় প্লাজমা প্রোটিন নিঃসৃত হয়, যা অণুচক্রিকা ও কোলাজেন তন্তুর মধ্যে সেতু তৈরি করে এই বন্ধনকে স্থিতিশীল করে। মানে কি, ওই অণুচক্রিকাটা ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে কোলাজেন তন্তুর সঙ্গে বাঁধছে। এবার অণুচক্রিকা আর ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টরের মধ্যে যে যোগাযোগ সেটাকে রক্ষা করছে না, দেখো অণুচক্রিকা গায়ে থাকা, এই লেখাটা দেখো, অণুচক্রিকা গায়ে থাকা GP1B যে গ্লাইকোপ্রোটিনটা আছে তার মাধ্যমে অণুচক্রিকাটা VWF এর সাথে বাইন্ড করবে। ঠিক আছে, বোঝা গেল যে প্রথমে রক্তবাহের এন্ডোথেলিয়াল সেলটা যখন ক্ষতিগ্রস্ত হলো, কোলাজেন তন্তু উন্মুক্ত হলো, সেই জায়গায় অণুচক্রিকা চলে গেল, গিয়ে VWF এর মাধ্যমে মানে ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে সে ওই কোলাজেন তন্তুর সঙ্গে বাইন্ড করলো। ঠিক আছে, প্লেটলেট অ্যাডহেশন হলো। এরপর কি হবে, যেই বাইন্ড করে গেল তখন অণুচক্রিকাগুলো সক্রিয় বা অ্যাক্টিভেট হয়ে গেল।
অ্যাক্টিভেট হয়ে গেলে হবে কি, সে ওই অ্যামিবার মতো হাত পা বের করে দেবে, মানে ফুলে উঠে স্পাইক তৈরি করবে। একটু পরে আমরা অ্যানিমেশন দেখবো যে কিভাবে হয়। এখন শুধু জিনিসটা আগে শুনে নাও যে কি কি হয়। এর আগে আমরা বললাম যুক্ত হলো, যুক্ত হয়ে অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়ে কি হবে, ফুলবে, ফুলে কি করবে, স্পাইক প্রসেস তৈরি করবে। এরপরে কি হবে, যে কিছু জিনিস রিলিজ করবে। দেখো একটা জিনিস মনে করো, কেটেছে, কেটে যাওয়ার পরে একটা অনুচক্রিকা সেই জায়গাটায় প্লাগ তৈরি করতে পারবে? পারবে না। তাহলে আরো অনুচক্রিকাকে ডাকতে হবে। এই ডাকার জন্য কি করে অনুচক্রিকা, তখন তাদের ভেসিকেল থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। কি কি নিঃসরণ করে? একটা হচ্ছে এডিপি নিঃসরণ করে, একটা হচ্ছে সেরোটোনিন, আর থ্রম্বোক্সিন A2, এই তিনটে জিনিস নিঃসরণ করে। তার মধ্যে এডিপি কি কাজ? এডিপি বলবে তোরা, এডিপির কি কাজ, ছবি দেখো। দেখো এই যে কোলাজেন লেয়ার আছে, ঠিক আছে, বেশ, অনুচক্রিকা বুঝতে পারছো। তাহলে অনুচক্রিকা এই যে VWF এর মাধ্যমে কোলাজেনের সঙ্গে বাইন্ড করেছে, ভালো কথা। অ্যাক্টিভেট হয়েছে, অ্যাক্টিভেট হলে কি হবে, এডিপি নিঃসরণ করেছে, সেরোটোনিন করেছে, আর থ্রম্বোক্সিন A2 করেছে। এডিপি করছে কি, হুইসেল বাজাচ্ছে। কি করছে? হুইসেল বাজাচ্ছে। মানে যেমন ধরো ওই ফুটবল মাঠে হুইসেল বাজিয়ে রেফারি কি করে, সবাইকে ডাকে, ঠিক সেরকম হুইসেল বাজিয়ে সে হেল্প হেল্প বলে চিৎকার করছে যে এখানে কেটে গেছে, তোরা সবাই এখানে চলে আয়। তাহলে অনেকগুলো অনুচক্রিকা, তখন দেখো সেই ডাক শুনে, দেখো সেই ডাক শুনে অনেক অনুচক্রিকা আসছে, ঠিক আছে, এসে কি করবে, তারা সেখানে গিয়ে বাইন্ড করবে। তাহলে আপাতত এখানে এই স্টেপে কাজটা কি না, প্রথমে সক্রিয় হলো, সক্রিয় হয়ে স্পাইক প্রসেস তৈরি করলো, নিয়ে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করলো, যার মধ্যে এডিপি বলছে তোরা সবাই এখানে চলে আয়, বাকি যে অনুচক্রিকাগুলো তাদেরকে সেখানে ডাকলো। আর থ্রম্বোক্সিন A2 কি করে, দেখো এখানে যে থ্রম্বোক্সিন A2 লেখা আছে, সেই থ্রম্বোক্সিন A2 কি কাজ করে না, প্লেটলেট এগ্রিগেশন বা অনুচক্রিকা সংযুক্তিকরণকে সাহায্য করে। মানে কি, মানে এই যে অনুচক্রিকাগুলো এইখানে আসছে তাদেরকে তো পাশাপাশি জোড়াতে হবে, সেই কাজটা করে হচ্ছে থ্রম্বোক্সিন A2, ঠিক আছে, বেশ। এরপর দেখি প্লেটলেট এগ্রিগেশন, দ্য লাস্ট স্টেপ। প্লেটলেট ফর্মেশনের লাস্ট স্টেপ হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন। এতক্ষণ কি হয়েছিল, আমি জায়গা কাটলো, VWF এর মাধ্যমে অনুচক্রিকা গিয়ে বাইন্ড করলো, এরপর সবাইকে ডাকলো, ডাকার পরে পাশাপাশি জোড়ানোর কেস চলছে, এই জায়গায় আমরা এসে দাঁড়িয়ে আছি। এরপর দেখো এইখানে অনেক অনুচক্রিকা চলে এসছে তো। এইবারে এই অনুচক্রিকা গুলোকে পাশাপাশি জুড়তে হবে তো। তাহলে পাশাপাশি জুড়বে কিসের সাহায্যে না, অনুচক্রিকার গায়ে যেমন GP1B বলেছিলাম গ্লাইকোপ্রোটিন আছে, যার মাধ্যমে এই VWF এর সঙ্গে বাইন্ড করছে, ঠিক সেই রকম আরেকটা গ্লাইকোপ্রোটিন আছে যেটার নাম হচ্ছে GP2B3A। এই গ্লাইকোপ্রোটিনটার মাধ্যমে তারা কি করে, তারা পাশাপাশি যুক্ত হয়। একটা তো VWF এর সঙ্গে যুক্ত হলো GP1B দিয়ে, আর একটা যুক্ত হবে GP2B3 এর মাধ্যমে, পাশাপাশি মানে নিজেদের মধ্যে যুক্ত হবে এবং অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। তাহলে এই নিজেদের মধ্যে যুক্ত হলো GP2B3 এর মাধ্যমে, কিন্তু এইখানে দেখো সেটাই লেখা আছে, দেখো ফলে ক্ষতিগ্রস্ত জায়গায় অনুচক্রিকা এলো, আরো অনুচক্রিকা এলো, এবং তাদের গায়ে থাকা GP2B3 এর সাহায্যে পরস্পর চিপতে থাকে, ঠিক আছে, একে প্লেটলেট এগ্রিগেশন বলে। এই স্টেপ মানে এই জিনিসটার প্রসেসটার নাম হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন। এবার দেখো তাহলে অনেক প্লেটলেট এখানে চলে এলে কি হবে, একটা প্লাগ টাইপের জিনিস তৈরি করলো, এটাই তো আমার দরকার ছিল, ঠিক আছে। তাহলে এইটাই হয়ে গেল প্লেটলেট প্লাগ তৈরি হয়ে গেল। এইবারে তোমরা বলবে যে এখানে ফাইব্রিন নামে একটা জিনিস লেখা রয়েছে, তো ফাইব্রিনটা কি, দাও তো বললে না। তাহলে ফাইব্রিনটা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, দেখো যে একটা দরজা ছবিটা দেখে তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এইটা একটা ধরে নাও প্লেটলেট, আর এইটা একটা প্লেটলেট, ঠিক আছে। এবার এই প্লেটলেটের গায়ে এই জিনিসটা আছে, আর এই প্লেটলেটের গায়ে এইটা আছে, নিয়ে দুজন জুড়বে বলে বসে আছে।
ঠিক আছে। এইবার এই কড়াটা দেবো, তবেই না কড়াটা আমি এখানে লাগাবো, তবেই তো জিনিসটা দরজাটা আটকাবে। সেই কড়াটা হচ্ছে ফাইব্রিন। আর এই যে দুদিকে এইগুলো হচ্ছে GP2B3A। ঠিক আছে, এটাও একটা GP2B3A আর এইটাও একটা GP2B3A। দুটোর মাঝে জুড়ছে কে? ফাইব্রিন। দুটোর মাঝে জুড়ছে ফাইব্রিন, নিয়ে দুটো অনুচক্রিকাকে পাশাপাশি জুড়ে শক্ত করছে। ঠিক আছে, এই তাহলে বোঝা গেল ফাইব্রিনের কাজ কি। বেশ, এরপর আছে দেখো গোটা ছবিটা একটা টাইমে আমি দেখিয়ে দিই। যে প্রথমে এখানে কাটার পরে ব্লাডটা এখানে কোলাজেনের সংস্পর্শে এলো, তাহলে অনুচক্রিকাটা VWF এর সঙ্গে গিয়ে বাইন্ড করলো, VWF এর মাধ্যমে সে কোলাজেনের সঙ্গে বাইন্ড করলো GP1B এর মাধ্যমে। এরপর কি হচ্ছে, অনুচক্রিকা অ্যাক্টিভেট হলে ADP, সেরোটোনিন আর থ্রম্বোক্সিন A2 রিলিজ করলো। ADP সবাইকে ডাকলো হুইসেল বাজিয়ে। ঠিক আছে, এরপর তারপরে ওখানে প্রচুর অনুচক্রিকা চলে এলো, এসে কি হবে, তারা পাশাপাশি বাইন্ড করবে কি দিয়ে? GP2B3 এর মাধ্যমে, বাই দ্য হেল্প অফ ফাইব্রিন। এরপর কি হচ্ছে, এই জায়গাটা একটা প্লাগ তৈরি হবে। কিন্তু বাবু ফাইব্রিনটা কিন্তু এই জায়গায় এত তাড়াতাড়ি আসবে না। আমি জিনিসটা বোঝানোর জন্য এখানে ফাইব্রিনটা দেওয়া আছে, কিন্তু ফাইব্রিন আসবে ঠিক এর পরের স্টেপে। দেখো এখানে এতক্ষণ তো আমরা 2D জিনিস বললাম, এরপর তাহলে 3D একটা জিনিস না দেখলে বা ভিডিও একটা না দেখলে জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। চলো আজ এখন এবার একটা ভিডিও দেখি তাহলে। দেখো ভিডিওটা দেখো ভালো করে। এই জায়গাটা কোলাজেন ফাইবার, ঠিক আছে, এক্সপোজ হয়ে গেছে। এইখানে দেখো একটা অনুচক্রিকা এসছে। এইবার দেখো অনুচক্রিকা, দেখো এইটা হচ্ছে, এইগুলো যে অ্যারোটা দেখো, এইগুলো হচ্ছে কোলাজেন ফাইবার, আর এইটা হচ্ছে ভন উইলেব্রান্ড ফ্যাক্টর। কি হচ্ছে, কোলাজেন ফাইবারের সঙ্গে বাইন্ড করলো, আর এটা দেখো অনুচক্রিকার সঙ্গে বাইন্ড করলো। তাহলে কি হবে, অ্যাক্টিভেট হয়ে গেল। দেখো অ্যাক্টিভেট হলে আমি কি বললাম, ফুলবে আর অ্যামিবার মতো আঙ্গুল বার করবে। দেখো আঙ্গুল বের করেছে তো, তাহলে আঙ্গুল বের করবে। এরপর আর একটা এলো, সে কি করবে, পাশাপাশি কি করবে, দেখো এই ATP রিলিজ করলো। ATP যখন তার রিসেপ্টরে বাইন্ড করবে, তখন দেখো কি করছে, দেখো জিনিসটা দেখো, পাশে আরেকটাকে জোড়ালো এবং আরো কিছু জিনিস রিলিজ করলো। দেখো এই দেখো রিলিজ করছে, আর কেমিক্যাল রিলিজ করলে কি হবে, তখন আরো সবাই আসতে শুরু করেছে। ঠিক আছে, বেশ। এরপর পাশাপাশি জোড়ার কেসটা, এই দেখো থ্রম্বোক্সিন A2 রিলিজ করছে। তাহলে থ্রম্বোক্সিন A2 যখন রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, তখন কি হবে, রিসেপ্টর অ্যাক্টিভেট এবং পাশের দেখো একটা প্লেটলেটের সঙ্গে তাকে জোড়াবে। দেখো প্লাসে প্লেটলেটের সঙ্গে জোড়াচ্ছে, এইভাবে কি হচ্ছে, আসছে জুড়ছে আর অ্যাক্টিভেট হচ্ছে, আসছে জুড়ছে অ্যাক্টিভেট হচ্ছে, নিয়ে কি হচ্ছে, এখানে একটা প্লাগ তৈরি হলো। ঠিক আছে, বোঝা গেল। এরপর আসছি ব্লাড ক্লটিং। এতক্ষণ আমরা কি কি জিনিস পেয়েছি, প্রথমে পেয়েছি জায়গাটা কেটেছিল, অনুচক্রিকা এসেছিল, বাইন্ড করলো, প্লাগ তৈরি করলো। ঠিক আছে, এরপর ব্লাড ক্লটিং। আমি কি বললাম, যে এতক্ষণ যে এবার ধরো যে প্লেটলেট প্লাগটা তৈরি হয়েছে, সেটা তো শুধু অনুচক্রিকাগুলো পাশাপাশি জুড়ে গিয়ে শুরু হয়েছে, মানে প্লেটলেট প্লাগটা তৈরি হয়েছে। কিন্তু যদি ধরো রক্ত তো জোরে প্রবাহিত হচ্ছে, এবার তাহলে তো অনুচক্রিকাগুলো সরে যেতে পারে। তাহলে অনুচক্রিকাগুলো যেন সেই জায়গা থেকে সরে না যায়, সেই জন্য কি করা হয়, সেখানে একটা ব্যান্ডেজ দিল। কি রকম, চলো দেখি। দেখো এই যে দেখো এখানে RBCও আছে, অনুচক্রিকাও আছে, মিনস এখানে দেখো এরকম প্রচুর ব্যান্ডেজ টাইপের দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, শক্তপোক্ত করে জিনিসটাকে বাঁধছি। তাহলে এই ব্যান্ডেজটা কি, এতক্ষণে বললাম যে ফাইব্রিন, আমি পরে বলবো, পরের স্টেপে আসবে। এই ব্যান্ডেজটা হচ্ছে ঠিক সেই ফাইব্রিন। লেখাটা দেখো, যেহেতু প্লেটলেট প্লাগটা হালকা ভাবে আটকে আছে, তাই তাকে শক্তপোক্ত করতে ব্যান্ডেজ দিয়ে বাঁধতে হবে। বললাম কথাটা, এই কাজ হয় এই ধাপে। তাহলে জিনিসটা কি না, ক্লট। দেখো এই ক্লট মানেই আমাকে জানতে হবে, তাই তো, তবেই তো ক্লটিং। তাহলে ক্লট মানে হচ্ছে প্লেটলেট প্লাগ প্লাস ফাইব্রিন। প্লেটলেট প্লাগ কিন্তু আমি সেকেন্ড স্টেপে পেয়ে গেছি। এবারে প্লেটলেট প্লাগকে আরো শক্ত করতে গেলে কি হবে, তাকে উপরে ব্যান্ডেজ বাঁধতে হবে। সেই ব্যান্ডেজটা কি না, ফাইব্রিন। সেই ব্যান্ডেজটা হচ্ছে ফাইব্রিন। তাহলে এই ফাইব্রিন বাঁধার কাজ হবে এই ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং স্টেপে, থার্ড স্টেপ। ঠিক আছে,
তো এবারে এখানে দুটো জিনিস জানতে হবে, যে এখানে দু রকম ফ্যাক্টর থাকে রক্তে, দু রকম ফ্যাক্টর থাকে। একরকম ফ্যাক্টর রক্ততঞ্চনকে হেল্প করবে, মানে ব্লাড ক্লটিং কে হেল্প করবে, একরকম ফ্যাক্টর ব্লাড ক্লটিং কে বাধা দেবে। যারা হেল্প করবে তাদেরকে বলে ক্লটিং ফ্যাক্টর বা প্রোকোয়াগুলেন্টস, আর যারা বাধা দেবে তাদেরকে বলে অ্যান্টি, অ্যান্টি মানে বাধা, এবার অ্যান্টি যারা বাধা দেয় অ্যান্টি কোয়াগুলেন্টস। ঠিক আছে, তাহলে কোনগুলো প্রোকোয়াগুলেন্টস আর কোনগুলো অ্যান্টি কোয়াগুলেন্টস সেটা জানতে হবে। বেশ, চলো এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকে পুরোপুরি দেখো 13টা প্রোকোয়াগুলেন্টস এর কথা লেখা আছে, 13টা ক্লটিং ফ্যাক্টর বা প্রোকোয়াগুলেন্টস এর কথা লেখা আছে। এই ক্লটিং ফ্যাক্টর আর অ্যান্টি কোয়াগুলেন্ট নিয়ে একটা ডিফারেন্ট ভিডিওর মাধ্যমে আরো অনেক কিছু বলবো। এখন শুধুমাত্র জাস্ট একটা ওভারভিউ নিয়ে নাও যে ক্লটিং ফ্যাক্টর কোন কোনগুলো। দেখো 1 নম্বর, দেখো আমরা নাম জানি ফাইব্রিনোজেন, পড়ছি আগে থেকে ফাইব্রিনোজেন, কিন্তু সেটা যে ক্লটিং ফ্যাক্টর 1 সেটা জানতাম না। এরপর আসছে 2, সেটা হচ্ছে প্রোথ্রম্বিন, 3 থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, 4 এইরকম করে অনেক ক্লটিং ফ্যাক্টর আছে। যেমন ধরো 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। কেন নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর? কারণ হিমোফিলিয়াতে এই ফ্যাক্টরটা থাকে না বলে হিমোফিলিয়া হয়, মানে প্রচুর রক্তক্ষরণ, তখন রক্তক্ষরণ বন্ধ হয় না। তো এইগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এবং মনে রাখবে এখানে কিন্তু 6 নামে কোনো ফ্যাক্টর এখানে নেই, লেখা আছে দেখো 6 নামে কোনো ফ্যাক্টর নেই। এই হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের গল্প। এরপর আসছি অ্যান্টিকোয়াগুলেন্টস কি। অ্যান্টিকোয়াগুলেন্টস দেখো যে সমস্ত ফ্যাক্টর রক্ততঞ্চনকে বাধা দেয় সেগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টস। কোন কোনগুলো দেখো এইখানে দু রকম ভাবে ভাগ করা আছে। এক হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে যেগুলো রক্তের মধ্যে স্বাভাবিক নরমালি পাওয়া যায়, আর এক হচ্ছে আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্টস, যেগুলো সিনথেটিক্যালি তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো কোনগুলো? দেখো হেপারিনের নাম তোমরা শুরু থেকে পড়ছো, যে রক্ততঞ্চন কেন হয় না রক্তের মধ্যে, না হেপারিন থাকে। এছাড়াও আছে কি অ্যান্টিথ্রম্বিন 3, নাইট্রিক অক্সাইড প্রোস্টাসাইক্লিন, টিস্যু প্লাজমিনোজেন, প্রোটিন সি, এগুলো রক্তের মধ্যে থাকে। আর আর্টিফিশিয়াল কোনগুলো? না ডিকোমারল, ওয়ারফারিন, এগুলো ভিটামিন কে কে ব্লক করে, সোডিয়াম সাইট্রেট, চিলেটার, এই সব কাজ করে। প্রত্যেকটা কি কি কাজ করে ওই যে বললাম যে ক্লটিং ফ্যাক্টর এবং অ্যান্টিকোয়াগুলেন্টস একটা ডিফারেন্ট ভিডিওর মাধ্যমে আমরা গোটাটা বোঝাবো। আপাতত শুধু ওভারভিউটা জানা গেল, বোঝা গেল যে ক্লটিং ফ্যাক্টর আর অ্যান্টিকোয়াগুলেন্টস বলতে কি বোঝায়। ঠিক আছে, বেশ। এরপর আসছে ক্লটিং ফ্যাক্টর করছে কি করে, মানে এই কোয়াগুলেশন প্রক্রিয়াটাকে করছে কি করে, সম্পূর্ণ করছে কি করে, না 3টি স্টেপে করছে। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোথ্রম্বিনেস বা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি। এটা একটা এনজাইম, এই জিনিসটাকে আমি তৈরি করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোথ্রম্বিনেস তখন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। ঠিক আছে, আর থার্ড হচ্ছে থ্রম্বিন ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন মানে কি ফ্যাক্টর 1, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। তো এই 3টে স্টেপে এই কোয়াগুলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, মানে কি ওই যে জাল বাঁধার কাজটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেপে অ্যাকচুয়ালি হয় কি চলো সেটা দেখি। প্রথম স্টেপ বলছে প্রোথ্রম্বিনেস বা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি। তাহলে এটা বলছে দুটো স্টেপে হতে পারে, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। তো নামগুলো কেন এরকম, এক্সট্রিনসিক বা কেন, ইন্ট্রিনসিক বা কেন সেটাও দেখবো, কিন্তু একটা জিনিস তার আগে জেনে নাও, তীরগুলো কেন মুখোমুখি দেওয়া আছে। মুখোমুখি এই কারণেই দেওয়া আছে কারণ পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু দুটোর যে উদ্দেশ্য, সেই দুটো উদ্দেশ্য কিন্তু একই। উদ্দেশ্যটা কি না প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর বা প্রোথ্রম্বিনেস তৈরি, মানে দুটো পদ্ধতি আলাদা হতে পারে কিন্তু আলটিমেটলি তৈরি কি করবে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। বেশ, ঠিক আছে, তাহলে চলো এক্সট্রিনসিক পাথওয়ে কি সেটা দেখি। এক্সট্রিনসিক পাথওয়েকে কেন এক্সট্রিনসিক বলা হয় সেটা বলছে যে এক্সট্রিনসিক পাথওয়েতে যে ফ্যাক্টরটা পাথওয়েটাকে শুরু করবে সেটা কিন্তু রক্তের মধ্যে থাকে না, রক্তের বাইরে থেকে রক্তবাহে আসে, রক্তে আসে। ঠিক আছে, সেই জন্য এই পাথওয়ের নাম হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। দেখো ওইটাই লেখা আছে যে এক্সট্রিনসিক পাথওয়ে বলা হয় কারণ এই পাথওয়ে শুরু করার জন্য যে প্রয়োজনীয় ফ্যাক্টরটা সেটা রক্তবাহের বাইরে থেকে রক্তে আসে। ঠিক আছে, তো এই ফ্যাক্টরটার নাম কি? এই ফ্যাক্টরটার নাম হচ্ছে টিস্যু ফ্যাক্টর বা থ্রম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 3 এখন ক্লটিং ফ্যাক্টরের লিস্টে দেখলাম, পরে রিভাইন্ড করে দেখে নিও, এটা থ্রম্বোপ্লাস্টিন নাম লেখা ছিল। তাহলে থ্রম্বোপ্লাস্টিন এই ফ্যাক্টরটা রক্তে থাকে না, রক্তের বাইরে থেকে আসে।
ঠিক আছে, তাহলে কোথা থেকে আসে না ক্ষতিগ্রস্ত কোষের সারফেস থেকে নিঃসৃত হয়। অ্যাকচুয়ালি জিনিসটা কি না লিপোপ্রোটিন ও ফসফোলিপিডের মিশ্রণ। ঠিক আছে, বেশ, তাহলে স্টেপটা হয় কিভাবে? প্রথম স্টেপ তাহলে কি বললাম যে রিলিজ অফ টিস্যু ফ্যাক্টর, এই টিস্যু থ্রম্বোপ্লাস্টিন কিন্তু রিলিজ হবে। কোথা থেকে রিলিজ হবে? একটু আগেই বললাম যে ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে টিএফ রিলিজ হয়। এই টিএফ এ থাকা, টিএফ এ দুটো জিনিস থাকে বললাম, একটা লিপোপ্রোটিন, একটা ফসফোলিপিড। তাহলে টিএফ এ থাকা লিপোপ্রোটিন যে কমপ্লেক্স, সে প্রোটিওলাইটিক এনজাইম হিসেবে কাজ করে। প্রোটিওলাইটিক এনজাইম মানে কি? প্রোটিনকে কাটবে, সিম্পলি জিনিস, প্রোটিনকে কাটবে, প্রোটিনের লাইসিস করবে মানে প্রোটিনকে কাটবে। তাহলে কি করবে? এটা কোনো প্রোটিনকে নিশ্চয়ই কাটবে। কাকে কাটবে? সেকেন্ড স্টেপে আছে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 10। দেখো এই যে টিএফ এর যে কমপ্লেক্সটা ছিল, লিপোপ্রোটিন কমপ্লেক্সটা, সে এবার ফ্যাক্টর 7 কে নেবে, ফ্যাক্টর 7 এর সাথে নিয়ে গিয়ে তাকে কমপ্লেক্স তৈরি করবে। কমপ্লেক্স করে এবার ক্যালসিয়ামের উপস্থিতিতে এই কমপ্লেক্স ফ্যাক্টর 10 কে সক্রিয় করে। ঠিক আছে, এই এ মানে হচ্ছে অ্যাক্টিভেশন, মানে অ্যাক্টিভেটেড স্টেট অ্যাকচুয়ালি, সেজন্য 10 এ লেখা আছে। ঠিক আছে, তাহলে এই 10 ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করলো। বেশ, এরপর কি হবে? ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হয়ে গেছে, এরপর হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি। কি হবে? এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে নেবে, তখন সে ওই টিএফ এ থাকা ফসফোলিপিড ফ্যাক্টর 5 এর সঙ্গে যুক্ত হয়ে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করবে। ঠিক আছে, তাহলে কি এই ফ্যাক্টর প্রথমে কি হলো? টিস্যু ফ্যাক্টর নির্গত হলো, টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করলো, ফ্যাক্টর 10 কে আমরা কি করছে? 5 কে সঙ্গে নিয়ে ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করছে। চলো ছবিটা দেখি। এখানে দেখো প্রথমে কি হয়েছে? টিস্যু ট্রমা মানে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে কি নিঃসৃত হয়েছে? টিস্যু ফ্যাক্টর নিঃসৃত হয়েছে। এবার টিস্যু ফ্যাক্টর কি করছে? এই অ্যাক্টিভেটেড 7 কে নিয়েছে, 7 কে নিয়ে কি তৈরি করছে? 10 কে অ্যাক্টিভেটেড 10 করে দিল, 10 কে অ্যাক্টিভেটেড 10 করে দিল। এবার অ্যাক্টিভেটেড 10 5 কে নিল বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম, নিয়ে কি করছে? প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করছে। আর এটাই তো আমার দরকার ছিল, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। বেশ, তাহলে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হলো এক্সটেনসিভ পাথওয়ে দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এখানে দেখবে প্রথমেই লেখা আছে ফার্স্ট, মানে কি এক্সট্রিনসিক পাথওয়েটা কিন্তু দ্রুত হয় দেন ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়েটা দেখলেই বুঝতে পারবে যে কেন এটা স্টেপটা ফার্স্ট। তাহলে দেখি, এক্সট্রিনসিক বোঝা গেল, ইন্ট্রিনসিক পাথওয়েটা এবারে দেখব। কিন্তু তার আগে এখানে দেখো, এটা আমি 2D জিনিসটা বোঝালাম, বলবে হয়তো 2D দেখালেন, একটু 3D দেখান বা একটু ভিডিও দেখান, তবে তো জিনিসটা ভালো বোঝা যাবে। চলো তাই দেখি, ভিডিও দেখি। দেখো এইখানে যে ভিডিওটা ভালো করে দেখো, অলরেডি বসে গেছে, প্লেটলেট প্লাগ তৈরি করেছে। এরপর দেখো এই যে দেখো টিএফ রিলিজ হলো, ক্ষতিগ্রস্ত সেল থেকে টিএফ রিলিজ হলো। টিএফ তারপর কি করছে? ফ্যাক্টর 7 এর সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করে কি হবে? 10 কে নেবে, ফ্যাক্টর 10 কে নিয়ে সে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে দিল। এবার দেখো এখানে কিন্তু ফ্যাক্টর 10 আবার যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর করছে, তৈরি করছে বাই দ্য হেল্প অফ 5, সেটা কিন্তু এই ভিডিওতে নেই, সেটা কিন্তু এই ছবিতে ছিল। এই জায়গাটায় দেখো ফ্যাক্টর 10 সে কিন্তু 5 এর সাহায্যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করছে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এরপর আসি ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়েতে কেন নাম ইন্ট্রিনসিক? কারণ হচ্ছে ইন্ট্রিনসিক মানে কি? ভেতরে। তার মানে কার ভেতরে? রক্তের ভেতরে থাকে, মানে রক্তের মধ্যে এই ফ্যাক্টরগুলো থাকে। কোন ফ্যাক্টরটা থাকে না এই পাথওয়ে শুরু করার জন্য যে ইনিশিয়াল ফ্যাক্টরটা দরকার, সেটা কিন্তু রক্তের ভেতরেই থাকে। আগেরটা তো কোথায় ছিল? বাইরে থেকে, মানে ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে এসেছিল। এইখানে কোথায় থাকবে? রক্তের ভিতরে। দেখো তাই লেখা আছে, যদি রক্ত বা রক্তবাহের সরাসরি সংস্পর্শে থাকা এন্ডোথেলিয়াল সেল কখনো অমসৃণ হয়ে যায়, তাহলে এই পাথওয়ে সক্রিয় হয় এবং এই পাথওয়ে শুরু করার জন্য প্রয়োজনীয় ফ্যাক্টরগুলো রক্তের মধ্যেই থাকে বা রক্তের সরাসরি সংস্পর্শে থাকে, সেই জন্য এর নাম হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। মনে রাখবে, ওই যে টেস্ট টিউবে দিলে কেন রক্ত জমে যায়, মানে তঞ্চিত হয়ে যায়, সেটা হচ্ছে এই ইন্ট্রিনসিক পাথওয়ের জন্যই কিন্তু টেস্ট টিউবে থাকা রক্ত তঞ্চিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে স্টেপ গুলো দেখবো। আমি বলেছি এটা কিন্তু স্লো স্টেপ, আগেরটা ছিল ফাস্ট, এটা হচ্ছে স্লো স্টেপ। কেন? দেখো দেখলেই বুঝতে পারবে।
ফার্স্ট স্টেপ কি, পাঁচটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 12 এন্ড রিলিজ অফ প্লেটলেট ফসফোলিপিড। দেখো ছবির দিকে দেখো, লেখা পড়তে হবে না, ছবি দেখো। ফার্স্ট হচ্ছে ব্লাড ট্রমা, মানে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা সারফেসটা কোনো কারণে রাফ হয়ে গেছে বা ওই কোনো টেস্ট টিউবের রাফ সারফেসের সংস্পর্শে ব্লাড চলে এসেছে, তখন কি করবে, প্লেটলেট গুলো তখন মানে অলরেডি তখন ওই যে ফ্যাক্টর 12 যেটা থাকবে সে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হবে। দেখো এখানে ওইটাই আছে যে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হবে এবং প্লেটলেট গুলো থেকে তখন প্লেটলেট ফসফোলিপিড নিঃসৃত হবে, যার মধ্যে ফ্যাক্টর 3 নামে লিপোপ্রোটিন থাকে। তাহলে দুটো জিনিস বললাম, এক তো হলো এখানে ফ্যাক্টর 12 অটোমেটিক অ্যাক্টিভ হলো, আর একটা হচ্ছে যে প্লেটলেট ফ্যাক্টর 3 মানে প্লেটলেট ফসফোলিপিড নিঃসৃত হলো, যার মধ্যে প্লেটলেট ফ্যাক্টর 3 নামে লিপোপ্রোটিনটি থাকে। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, দেখো এখানে ছবিটা তোমাদের সুবিধার্থে আমি এরকম করেছি যে ফার্স্ট স্টেপ পড়লাম, ফার্স্ট স্টেপ আছে অলরেডি, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপে যাব, তাহলে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ভালো করে বুঝতে পারবো। তাহলে অলরেডি আমরা কিন্তু অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 কিন্তু পেয়ে গেছি। বেশ, এবারে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 বাই দ্য হেল্প অফ হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন আর প্রোক্যালিক্রিনের হেল্পে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 তৈরি করবে। এইটাই হচ্ছে স্টেপ 2, লাইনে ওইটাই লেখা আছে যে সক্রিয় ফ্যাক্টর 12 ফ্যাক্টর 11 এর উপরে কাজ করে, আবার এখানে হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন আর প্রোক্যালিক্রিন প্রয়োজন হয়। এই হয়ে গেল সেকেন্ড স্টেপ। এবার আসছে থার্ড স্টেপ। থার্ড স্টেপও আমরা ছবি দেখবো, লেখা পড়বো পরে। দেখো প্রথম স্টেপ আমরা পেয়েছিলাম যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12, ঠিক আছে। সেকেন্ড স্টেপ আমরা পেয়েছিলাম যে 11 অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে 11 বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম 9 কে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেটেড 9 তৈরি করলো, এইটাই হচ্ছে থার্ড স্টেপ। ঠিক আছে, অ্যাক্টিভেটেড দেখো ওইটাই লেখা আছে সক্রিয় ফ্যাক্টর 11 এবার 9 কে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ কি, তাহলে অলরেডি আমি 9 পেয়ে গেছি। ঠিক আছে, 9 পেয়ে গেছি। এরপর 9 কি করবে, বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম আর 8a মানে কি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 কে নিয়ে কি করবে, 10 কে অ্যাক্টিভেট করবে। কাকে, 10 কে অ্যাক্টিভেট করবে। এবারে 8টা কি জিনিস, এই 8টা এইটা, তাহলে 8টা ভাইটাল জিনিস। এখানে 8 যদি না থাকে তাহলে কি 10 কে অ্যাক্টিভেট করতে পারবে? আর 10 কে অ্যাক্টিভেট করতে না পারলে পরবর্তী স্টেপগুলো হবে না। বেশ, সেই জন্য 8 এখানে ভাইটাল। এই 8টাই হচ্ছে ওই ক্লাসিক হিমোফিলিয়া, মানে হিমোফিলিয়া এ সেখানে থাকে না। এরপরে যখন ওই ব্লিডিং নিয়ে ডিসঅর্ডার গুলো যে ভিডিওটা বানাবো সেখানে হিমোফিলিয়া সম্বন্ধে ডিটেইলস থাকবে। এখন শুধু এটুকু জেনে নাও যে হিমোফিলিয়া 3 রকম হয়। হিমোফিলিয়া এ যেটা ক্লাসিক হিমোফিলিয়া, সেই ক্লাসিক হিমোফিলিয়াতে এই ফ্যাক্টর 8টা থাকে না, সেই জন্য একে ক্লাসিক ফ্যাক্টরও বলে। ঠিক আছে, ফ্যাক্টর 8টা সেখানে থাকে না বলে একে ক্লাসিক ফ্যাক্টরও বলে। এই হয়ে গেল ফ্যাক্টর মানে স্টেপ 4। এরপর আসছে স্টেপ 5। স্টেপ 5 এ দেখো এবারে আমি 10 পেয়ে গেছি। আগেরটা তো অ্যাক্টিভেটেড 10 লাস্টে পেয়েছিলাম, অ্যাক্টিভেটেড 10 আমি এখানে পেয়ে গেছি। এবারে অ্যাক্টিভেটেড 10 কি করবে, ফ্যাক্টর 5 অ্যাক্টিভেটেড 10, এবার দেখো ছবি দেখো, অ্যাক্টিভেটেড 10 বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম আর ফ্যাক্টর 5 তৈরি করবে কি, প্রথম্বিন অ্যাক্টিভেটর। এক্সট্রিনসিকেও দেখো তাই ছিল, শেষ স্টেপটা দেখো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ছিল আর 5 ছিল, নিয়ে তুই কি তৈরি করেছিল, প্রথম্বিন অ্যাক্টিভেটর। এখানেও ঠিক তাই, ফ্যাক্টর 10 আর 5 নিয়ে গিয়ে কি তৈরি করছে, প্রথম্বিন অ্যাক্টিভেটর। ঠিক আছে, তাহলে এক্সট্রিনসিকে ছিল 3টে স্টেপ, এখানে আছে 5টা স্টেপ। তাহলে কি এটা স্লো হলো? তো বোঝা গেল? বেশ, তাহলে এটা তো আমি তো লাইন বাই লাইন জিনিসটা বুঝিয়ে দিলাম। ছবি কোথায়, ছবি না দেখলে তো জিনিসগুলো বোঝা যায় না ঠিক করে। চলো দেখি ছবি, ভিডিও দেখবো। বেশ, তাহলে ভিডিও দেখা যাক। দেখো এই যে ফ্যাক্টর 12 ফার্স্ট 9 কে অ্যাক্টিভেট করলো, 11 কে অ্যাক্টিভেট করলো, 11 9 কে, 9 8 কে অ্যাক্টিভেট করবে। এর পরের স্টেপটা কিন্তু এখানে মানে এই যে 10 কে অ্যাক্টিভেট করলো, 10 এর পরের স্টেপ কিন্তু এখানে নেই। 10 অ্যাক্টিভেট হয়ে ওই যে বাই দ্য হেল্প অফ 5 সে কিন্তু ওই প্রথম্বিন অ্যাক্টিভেটর তৈরি করবে, যেটা আগের স্টেপে বললাম। এই 10 কিন্তু এই 5 এর সাহায্যে নিয়ে প্রথম্বিন অ্যাক্টিভেটর তৈরি করবে। বোঝা গেল? বেশ, এরপর আসি কমন পাথ। আচ্ছা,
এরপর আসছে সেকেন্ড যে স্টেপটা, দেখো এর আগে যে স্টেপটা বললাম সেটা এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিক দুটো পাথওয়ে ছিল, আলটিমেটলি তৈরি হচ্ছিল একটাই জিনিস কি না প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। কিন্তু এরপর যে স্টেপ দুটো আসবে সেই স্টেপ দুটো কিন্তু দুটো ক্ষেত্রেই একই, এখানে কিন্তু আর এক্সট্রিনজিক ইন্ট্রিনজিকের কোনো ব্যাপার নেই। তাহলে স্টেপটা কি চলো দেখি। স্টেপ হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর আমি অলরেডি পেয়ে গেছি। এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর কি করবে, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর এবারে বাই দ্য হেল্প অফ প্লেটলেট ফসফোলিপিড সে কি তৈরি করবে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। এইটাই হচ্ছে শুধু সেকেন্ড স্টেপ, আর কিচ্ছু না, লেখা ওইটাই আছে। ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। আর প্রোথ্রম্বিন জিনিসটা কি না এটা একটা প্লাজমা প্রোটিন, এটি আলফা 2 গ্লোবুলিন যার আণবিক ভর 68700। এটি লিভার তৈরি হয় এবং ভিটামিন কে প্রয়োজন হয়। এই জিনিসটা দেখো মনে রাখবে, এতে কিন্তু ভিটামিন কে প্রয়োজন হয়। ভিটামিন কে কিন্তু চারটে ক্লটিং ফ্যাক্টরের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য ভিটামিন কে এর অভাব ঘটলে কিন্তু রক্তক্ষরণেও সমস্যা হয়। ঠিক আছে, তাহলে এই এই স্টেপে কি হলো না প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর আমি আগের স্টেপে অলরেডি পেয়ে গেছি। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম আর প্লেটলেট ফসফোলিপিড প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো। যেই আমরা থ্রম্বিন পেয়ে গেছি এইবারে কিন্তু কাজটা সহজ হয়ে গেছে। কি আছে দেখো থার্ড স্টেপ, থ্রম্বিন এবার ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে, মানে এইবারে কিন্তু ওই জাল তৈরি করার কাজটা শুরু হবে। কি কি স্টেপে শুরু হবে না ফার্স্ট থেকে দেখতে হবে যে ফাইব্রিনোজেন জিনিসটা কি। ফাইব্রিনোজেন ওই যে ফ্যাক্টর 1 যেটাকে বলেছিলাম, ফাইব্রিনোজেন হচ্ছে উচ্চ আণবিক ভর সম্পন্ন একটা প্রোটিন যার মলিকুলার ওয়েট দেওয়া আছে 340, সেটা লিভারে তৈরি হয়। হ্যাঁ এখানে আরেকটা জিনিস, ক্লটিং ফ্যাক্টরের লিস্টটা দেখলেই বুঝতে পারবেন 99% অফ দ্য ক্লটিং ফ্যাক্টরস অ্যাকচুয়ালি লিভারের থেকে তৈরি হয়। ঠিক আছে, সুতরাং লিভার যদি ড্যামেজ হয় তাহলে ক্লটিং ফ্যাক্টর মানে ব্লাড ক্লটিং কিন্তু সিভিয়ারলি ড্যামেজ হবে। ঠিক আছে বেশ, তাহলে থ্রম্বিন এবার কি করছে, থ্রম্বিন এবার ফাইব্রিনোজেনের মলিকিউলে চারটে যে লো মলিকুলারের পেপটাইড থাকে সেইগুলোকে বের করে দেবে। বের করে দিলে কি হবে, ওই ফাইব্রিনোজেন তখন ফাইব্রিন মোনোমারে কনভার্ট হয়ে যাবে। মোনোমারে যে কনভার্ট হয়ে গেল, মোনোমার গুলো তখন কি করবে নিজেদের মধ্যে জুড়বে, জুড়ে কি করবে পলিমার তৈরি করবে। কিন্তু জুড়বে কিভাবে না, জুড়বে উইক বন্ড দিয়ে জুড়বে, উইক নন কোভ্যালেন্ট হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়বে। তাহলে আমরা জানি হাইড্রোজেন বন্ড কিন্তু শক্তিশালী নয়, মানে কি ওই বন্ধনটা কিন্তু শক্ত হলো না। এবার তাহলে শক্তপোক্ত করতে গেলে কি করতে হবে না ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরকে দরকার। ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরকে এবারে থ্রম্বিন বলছে বাবা তুমি এবারে চলে এসো। তাহলে থ্রম্বিন ডাকলো কাকে, দেখো এখানে লেখা আছে এই ফ্যাক্টরকে সক্রিয় মানে থ্রম্বিন ডাকলো কাকে, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরকে থ্রম্বিন ডাকলো যে এবার তোমার কাজ চলে এসো তুমি এবারে। তাহলে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর কি করবে, ফাইব্রিন মোনোমার গুলোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। আগে কি ছিল হাইড্রোজেন বন্ড, এবারে কি হবে কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি হবে ওই পলিমার যেগুলো সেগুলো শক্তপোক্ত হবে। তাহলে কি হবে শক্তপোক্ত হলে যে জাল তৈরি হবে সেই জালটা সহজে কিন্তু ছিঁড়বে না। এইটাই হচ্ছে ব্লাড ক্লটিং। আমি বললাম না প্লেটলেট প্লাকের সঙ্গে যখনই আমি জাল জুড়িয়ে দেবো সেটা হয়ে গেল ব্লাড ক্লট। ঠিক আছে, তাহলে এগুলো লাইন পড়লাম। এবার তাহলে আমার দায়িত্ব ভিডিও দেখানো, নাহলে তো বুঝতে পারবে না। বেশ চলো ভিডিও দেখায়। দেখো এই ভিডিওটা দেখো, এই যে দেখো ফাইব্রিন মোনোমার গুলো জুড়ছে, জুড়ে কি করছে দেখো পলিমার তৈরি করছে। দেখো এটা তো ফাইব্রিন স্ট্র্যান্ড তৈরি হলো, ভালো করে ভিডিও দেখো ফাইব্রিন স্ট্র্যান্ড তৈরি হলো। এইবার দেখো এই যে দেখো সরু 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 অনেক ফাইব্রিন স্ট্র্যান্ড তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই ফাইব্রিন থেকে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে তৈরি হওয়ার কাজ। ঠিক আছে, কে ওটা করে কে থ্রম্বিন। বেশ, এরপর দেখো আলটিমেটলি কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট, মানে ভাস্কুলার স্প্যাজম করেছি, কন্ট্রাকশন করেছি, তারপর প্লেটলেট প্লাগ তৈরি করেছি, তাকে সেখানে ব্যান্ডেজ দিয়ে দিয়েছি, শক্তপোক্ত হয়ে গেছে। এরপরে কি হবে, কিছুটা যদি সিরাম বেরিয়ে যায়, দেখো এখানে লেখা আছে যে কিছুটা যদি সিরাম বেরিয়ে যায়, সিরামের কথা কেন লেখা আছে দেখো, যখনই জানবে আমি ফাইব্রিন ফাইবার দিয়ে দিয়েছি মানে কি রক্তের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেই ক্লটিং ফ্যাক্টরকে কিন্তু কোনোভাবেই ফাইব্রিন বেরোতে দেবে না। এবার যদি প্লাজমা 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 মাইনাস ক্লটিং ফ্যাক্টর মানে কি না সিরাম, সেই জন্য বলছি যদি সিরাম বেরিয়ে যেতে পারে
কিন্তু কখনো ফর্মড এলিমেন্টস বা ক্লটিং ফ্যাক্টর বেরোবে না। কিন্তু এটাও যাতে না বেরোয় সেই জন্য কি করছে না, ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিন ক্লটটা কি করবে, তখন দুধারে রক্তবাহী যা আসলে লেগে আছে তাকে টানবে, টেনে কি করবে কাছে নিয়ে আসবে। এই স্টেপটাকেই বলে হচ্ছে ক্লট ক্লট রিট্রাকশন। রিট্রাকশন মানে টানছে দুদিক থেকে, ঠিক আছে, সেটাই বলছে ক্লট রিট্রাকশন। পরে কে না অনুচক্রিকা থেকে ফ্যাক্টর 13 নিঃসরণ করে যা এই ক্লট রিট্রাকশনে সাহায্য করে। ঠিক আছে, বেশ, ক্লট রিট্রাকশন হলো। এরপরে আমার তো ভিতরের জিনিস প্রায় কমপ্লিট, কিন্তু উপরের ক্ষতটা একটু হলেও রয়ে গেছে, তাহলে ওই যে নতুন করে আবার এন্ডোথেলিয়াল সেল তো তৈরি করে দিতে হবে, না হলে তো এন্ডোথেলিয়াল সেল সবসময় ওই নিঃসরণ করে যাবে, ওই এন্ডোথেলিয়াল নিঃসরণ করে যাবে। সেই জন্য কি সেই স্টেপটাকে আগের মতো করে দেওয়ার জন্য সেটা হচ্ছে রিমডেলিং। ঠিক আছে, কি করে হয় দেখো লেখা আছে, এই সময় অনুচক্রিকা থেকে প্লেটলেট ডিরাইভড, অনুচক্রিকা থেকে পিডিজিএফ মানে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর নিঃসৃত হয়। এ কি করবে, ওই যে স্মুথ মাসল সেলগুলোকে প্রলিফারেট করবে, মানে অনেক স্মুথ মাসল সেল এসে সেখানে জড়ো হলো, তারপরে কি হলো ওই যে স্মুথ মাসল লেয়ারটা আবার তৈরি হলো নতুন করে, এবং ঠিক সেই সময় কি করবে ওই এন্ডোথেলিয়াল সেলগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত ছিল তারা কি তৈরি করবে, দেখো এখানে লেখা আছে যে ভিইজিএ বা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নিঃসৃত করবে। এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর কি করবে ওই এন্ডোথেলিয়াল লেয়ারটাকে আবার ঠিক করবে। তাহলে উপরে স্মুথ মাসেলকেও ঠিক করলাম, তার সঙ্গে সঙ্গে কোলাজেনও ঠিক হলো, আর তার সঙ্গে সঙ্গে ভিজিএফ এর মাধ্যমে কে ঠিক করলো এই এন্ডোথেলিয়াল সেলকে ঠিক করে দিল। তাহলে কি হলো লেয়ারটা আবার তৈরি হয়ে গেল রিমডেলিং, আগের মতো হয়ে গেল। কিন্তু আগের মতো কি পুরোপুরি হয়েছে, ভিতরের কিন্তু ক্লটটা এখনো রয়ে গেছে, যদি ক্লটটা থেকে যায় তাহলে কিন্তু রক্ত প্রবাহ বাধা পাবে। সেই জন্য কি প্রসেস এই দেখো। আচ্ছা, তার আগে আমি এই জিনিসটা বলি যে রিমডেলিং মানে কি, দেখো রিমডেলিং দেখো, এই যে রিমডেলিং হয়ে গেছে মানে কি, এই যে লুমেনের চারিদিকে দেখো এন্ডোথেলিয়াল সেল আছে, এন্ডোথেলিয়াল সেলের চারিদিকে এটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল লেয়ার কোলাজেন, আর এখানে স্মুথ মাসেল। ঠিক আছে, পুরোপুরি আগের মতো হয়ে গেছে। তাহলে এই যে ভিতরে ক্লটটা রয়ে গেল, এই ক্লটটাকে বের করার উপায়টা কি না ফাইব্রিনোলাইসিস। ক্লটটাকে বের যদি আমি না করতে পারি তাহলে হোমিওস্ট্যাটিক কন্ট্রোল আমি করতে পারবো না। হোমিওস্ট্যাটিক জিনিসটা কি দেখো, এইখানে কথাটা এসছে হোমিওস্ট্যাটিক, এটা কিন্তু হিমোস্ট্যাটিক নয়। হিমোস্ট্যাসিস কিন্তু স্টেপ আমরা পড়ে ফেলেছি। তাহলে এইবারে হোমিওস্ট্যাটিক মানে কি, হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে মেইনটেনেন্স অফ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, বডি এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে তাহলে আমাকে কি করতে হবে, ওই রক্তের মধ্যে ক্লটের জন্য যেন রক্ত প্রবাহ বাধা না পায়, সেই জন্য ওই ক্লটটাকে অপসারণ করে দিতে হবে। তাহলে কি হবে, যখন পুরোপুরি রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল তখন ওই ক্লটটাকে বের করে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে ফাইব্রিনোলাইসিস। এবার দেখো এমন নয় যে শুধুমাত্র ওই কাটার সময় ক্লটটা তৈরি হয়, বলছে দেখো হামেশাই রক্তবাহী ছোটখাটো ক্লট তৈরি হচ্ছে, সেইগুলো যদি অপসারণ না করতে পারি তাহলে কি হবে, রক্ত প্রবাহ বাধা পাবে। দেখো এর আগের স্টেপে যখন আমরা ইসকেমিক স্ট্রোক করেছিলাম তখন দেখো ব্রেনে গিয়ে যদি ওই এম্বোলাই বা থ্রম্বাস, ওগুলো কি অ্যাকচুয়ালি তো ক্লট, সেই ক্লট গুলো যদি ওখানে গিয়ে স্টপ করে তাহলে কি ইসকেমিক স্ট্রোক হচ্ছে। সেরকম যদি হার্টে গিয়ে থাকে সেরকম পালমোনারি ফুসফুসে গেলে পালমোনারি এম্বোলাইজম হবে। ঠিক আছে, হার্টে হলে মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্টে গেলে একরকম হবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে বন্ধ করার জন্যই আমাকে ওই ক্লটটাকে অপসারণ করতে হবে। সেই মেকানিজমটা কি ফাইব্রিনোলাইসিস। দেখো কি কি স্টেপে হয়। প্রথম হচ্ছে ক্লটের মধ্যে অনেক প্লাজমিনোজেন থাকে, কি থাকে প্লাজমিনোজেন থাকে, কিন্তু কি রকম থাকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে এই প্লাজমিনোজেনকে সক্রিয় করার কাজটা কার, টিপিএ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই জিনিসটা দেখো পড়েছিলাম কোথায়, ইসকেমিক স্ট্রোকে যদি মেডিকেশন মানে ট্রিটমেন্টের সময় কিন্তু বলেছিলাম টিপিএ দেওয়া হয়। কেন না, ওই টিপিএ কি করে অ্যাকচুয়ালি দেখো এখানে প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেট করে প্লাজমিন তৈরি করবে। প্লাজমিন তৈরি করলে কি হবে, এই প্লাজমিন ট্রিপসিনের মতো কাজ করে। ট্রিপসিন কি কাজ করে, ট্রিপসিন একটা প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, তো এই কাটাকাটি কাজগুলো করে। বেশ, তাহলে ট্রিপসিন এর মতো এ কি করে ফাইব্রিনোজেন ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, থ্রম্বিন ফ্যাক্টর 9 এইগুলোকে সব ভেঙে দেবে।
আর এইগুলো কিসে কাজ করে না ক্লটিং এ কাজ করে। তাহলে ক্লটিং এ কাজ করার ফ্যাক্টরগুলোকে যদি আমি ভেঙে দিই তাহলে কি আর ক্লটিং হবে? ক্লটিং হবে না এবং ক্লটটাও চলে যাবে। সেই জন্য এইভাবে প্লাজমিড ক্লটকে অপসারণ করে। চলো ছবি দেখবো কিভাবে হচ্ছে। দেখো এখানে টিপিএ লেখা আছে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। একে ইউরোকাইনেজও বলে, কেননা ইউরিন থেকে ফার্স্ট এটা আইসোলেট করা হয়েছিল, ঠিক আছে। তাহলে প্লাজমিনোজেনকে প্লাজমিনে পরিণত করলো কে? টিপিএ, ঠিক আছে। এবার এই প্লাজমিন কি কি কাজ করছে দেখো, ফ্যাক্টর 12 কে ব্লক করেছে, ফ্যাক্টর 8 কে ব্লক করেছে, ফ্যাক্টর 5 কে ব্লক করেছে, তার সঙ্গে সঙ্গে কি করছে প্লাস ফাইব্রিনোজেন কে ডিগ্রেড করে এফডিপি মানে ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করেছে। আবার ফাইব্রিন কেও ডিগ্রেড করে দিচ্ছে, ফাইব্রিন কেও ডিগ্রেড করে কি করবে এফডিপিও তৈরি করবে। আবার দেখো এই ফাইব্রিন মানে হচ্ছে কিন্তু মনোমার, আর এই ফাইব্রিন হচ্ছে পলিমার, ওই জন্য দুটো আলাদা কালারে লেখা আছে, ঠিক আছে। তাহলে এই ফাইব্রিন পলিমারকে ডিগ্রেড করে কি তৈরি করছে? ডিডাইমার, ঠিক আছে। এই ডিগ্রেডেশন প্রোডাক্ট গুলো পরবর্তী ক্ষেত্রে লিভার আর কিডনিতে এক্সক্রিশনের জন্য চলে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে প্লাজমিন কি করছে, বিভিন্ন ফ্যাক্টরকে তো ব্লক করছেই, তার সঙ্গে সঙ্গে ফাইব্রিনোজেন, ফাইব্রিন মনোমার, ফাইব্রিন পলিমার সবাইকে ডিগ্রেড করে কি করছে? ক্লটটাকে বের করে দিচ্ছে। এইবার দেখো যদি প্লাজমিন কখনো খুব বেড়ে যায় তাহলে কি হবে? যেখানে আমার ক্লট তৈরি হওয়া দরকার সেখানেও তৈরি হবে না, ঠিক আছে। তাহলে কি আমার কি লাভ কিছু হবে? মানে যেখানে আমার যদি ক্লট দরকার হয়, কেটে গেছে ক্লট দরকার, সেখানে যদি তৈরি না হয় তাহলে তো রক্ত প্রচুর বেরিয়ে যায়। তখন কি করবে? প্লাজমিন যখন খুব বেড়ে যায় তখন দুটো জিনিস, একটা হচ্ছে আলফা 2 অ্যান্টিপ্লাজমিন, একটা হচ্ছে আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, এরা কি করবে? ওই প্লাজমিনকে ব্লক করবে। ব্লক করার মাধ্যমে কি করবে? তাহলে এই ফাইব্রিনোলাইসিস প্রক্রিয়াটা তখন কিন্তু স্টপ হবে, ঠিক আছে। এটা হচ্ছে হোমিওস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম। তার মানে দেখো আমরা হিমোস্ট্যাসিস দেখলাম, হিমোস্ট্যাসিসের পরে রিমডেলিং দেখলাম, কি করে পুরো জিনিসটা হয় সব কিছু দেখলাম, ঠিক আছে। এরপরে আসছি দেখো যে আহ, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই গোটা জিনিসটা হতে কতটা সময় লাগে, শরীরকে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে সেই জন্যই আমার বক্তব্য যে কোনো ঝগড়া হলে কোনো কিছু হলে কাঁদো, নিজেদের মধ্যে কথা বলো, কিন্তু কখনোই কাটতে যেও না, হাত কাটতে যেও না, কারণ হাত কাটতে বা কোনো কিছু কাটতে গেলে তখন কিন্তু শরীরকে এতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই জিনিসটা আগের মতো হবে, ঠিক আছে। এরপর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, যদি কোনো ভুল থাকে সেটাও জানাবে। আর যদি এই আমাদের নিত্যদিনের যে বিভিন্ন রকম ফ্যাক্ট সেই সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লগ ইন টু বায়োকে লাইক করো।